আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সরওয়ার হোসেন চৌধুরী, সিনিয়র সহকারী শিক্ষক আইসিটি, সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, এই করোনাকালীন সময়ে অনেক দিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্নভাবে শিক্ষার্থীদের পাঠদান করার ব্যবস্থা করেছেন, অনলাইন ফেসবুক লাইভের মাধ্যমে, জুমের মাধ্যমে, ফেসবুক গ্রুপের মাধ্যমে, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্নভাবে বাচ্চাদের মূল্যায়ন করছেন, পরীক্ষার ব্যবস্থা করছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো গুগল ক্লাসরুমে গুগল ফর্ম ব্যবহার করে কিভাবে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা যায়। আমাদেরকে প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমরা গুগল ক্রোম ওপেন করলাম, সেখানে আমরা অ্যাড্রেস বারে লিখব classroom.google.com। এটা লেখার পরে এন্টার দিলে আমাদেরকে গুগল থেকে বলবে লগ ইন হতে, গুগল অ্যাকাউন্টে লগ ইন হতে। তাহলে আমাদেরকে গুগল ফর্মের মাধ্যমে ক্লাস নেওয়ার জন্য আমাদের কী কী প্রয়োজন হতে হবে সেটা একটু জেনে নিই। গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষার ব্যবস্থাপনার জন্য প্রয়োজন হবে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোন, এর যে কোনো একটি হলেই হবে। তারপরে ইন্টারনেট সংযোগ থাকতে হবে, আর গুগলে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ আপনার একটা জিমেল আইডি থাকতে হবে। ওকে, এগুলি থাকলে আমরা সহজেই গুগলে ক্লাসরুম ব্যবহার করে অনলাইন পরীক্ষার ব্যবস্থা করতে পারব। প্রিয় সুধীমণ্ডলী, লক্ষ্য করুন, আমাদের গুগল ফর্মসের মাধ্যমে পরীক্ষার আয়োজন করার জন্য প্রথমে একটি ব্রাউজার ওপেন করলাম। তারপরে আমরা যে কাজটা করব, অ্যাড্রেস বারে classroom.google.com লিখব। এরপরে আমরা যে ইমেল আইডির মাধ্যমে পরীক্ষার ব্যবস্থাপনা করতে চাই সেই ইমেল আইডিটা এখানে দিব। আমরা যে সিভিল এভিয়েশন হাই স্কুলের পক্ষ থেকে যে ইমেল আইডিটা ব্যবহার করছি সেইটা দিচ্ছি, CASonline+@gmail.com। নেক্সট, তারপরে আমাদের কাছে পাসওয়ার্ড চাইবে, আমরা পাসওয়ার্ডটা দিব। তো আমরা পাসওয়ার্ডটা এবার সঠিকভাবে দিতে পেরেছি। সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের লগ ইন হয়ে গেল। এখন আমরা খেয়াল করে দেখব, আমরা কিন্তু ইমেল অ্যাড্রেস দিয়ে গুগল আইডিতে প্রবেশ করলাম। আমাদের ওয়েবসাইট আমরা ঢুকেছিলাম কোথায়, classroom.google.com, সেখানে দিলাম। এখন আমাদেরকে বলছে দেখেন CASS অনলাইন ক্লাস, এই অপশনটা আসছে আমাদের ওই আইডিটার, ইমেল আইডি। তো এরপরে যেটা আছে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলাম। দেখেন এখানে এখন এই মুহূর্তে আমরা কিছু দেখতে পাচ্ছি না। এখানে এসে ক্রিয়েট অর জয়েন ইউর ফার্স্ট ক্লাস, যেহেতু আমি প্রথমবারের মতো করছি, এখানে এই লেখাটা আসছে, আমি এখান থেকে প্লাস চিহ্নে ক্লিক করব। ক্রিয়েট অর জয়েন ক্লাস, এখানে ক্লিক করব। তো আমার তো এখানে জয়েন্ট ক্লাস না, আমি প্রথমবার ক্রিয়েট ক্লাস দিব। ক্রিয়েট ক্লাস দিলাম। এখানে যে তথ্যটা আসছে, আমরা কোনো স্কুলের তরফ থেকে যদি ক্লাসরুম পরিচালনা করতে চাই গুগল ক্লাসরুম, তাহলে সেখানে বেশ কিছু তথ্য দিয়ে গুগল G-Suite ফর এডুকেশানে অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি সেইটা না দিয়ে আমি সরাসরি এখানে বললাম আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাবাভ নোটিশ, তারপরে এটা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। এখন আমার কাছে কি জানতে চাচ্ছে, আমি কোন ক্লাসের ক্লাস নিব। তো আমি এখানে লিখলাম ধরেন ক্লাস 8-এর ক্লাস পরীক্ষা নিব। তো এখানে ক্লাস 8। আপনি যদি শাখাভিত্তিক আলাদা করতে পারেন চান, তাহলে এখানে সেকশান উল্লেখ করবেন। তারপরে এখানে যেহেতু আমরা পরীক্ষা নিব নির্দিষ্ট সাবজেক্টের, সে সাবজেক্টের আমরা নাম দিতে পারি। ধরেন আমি পরীক্ষা নিতে চাচ্ছি আইসিটি নাম দিলাম। আপনি যে বিষয়ে পরীক্ষা নেবেন সেই বিষয়ে আমি আমাদের সমস্ত ক্লাস 8-এর জন্য নিব, সব শাখার জন্য, এর জন্য শাখার উল্লেখ করলাম না, জাস্ট এখানে এই দুটো দিলাম। রুম এই মুহূর্তে দরকার নেই, আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটিং মানে আমার জন্য ক্রিয়েট করছে।
ইন্টারনেট সংযোগ সব কিছু ঠিক থাকলে এই ক্লাস 8 নামে আমার পরীক্ষা নেওয়ার যে ব্যবস্থাপনা সেইটা তৈরি হয়ে গেল। আমি ক্লাস 8 নামে গুগল ক্লাসরুমে একটা ক্লাস ক্রিয়েট করে ফেললাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা নেওয়া। এর জন্য আমরা কি করব, আমরা এখান থেকে ক্লাস ওয়ার্ক, এই উপরে স্ট্রিম ক্লাস ওয়ার্ক পিপুল গ্রেডস, এখান থেকে ক্লাস ওয়ার্কে ক্লিক করব। ক্লাস ওয়ার্কে ক্লিক করার পর দেখেন আমাদের একটা উপরে অপশন আসছে বাম দিকে ক্রিয়েট। এবার ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলেই এখানে আমি কি পাচ্ছি, অ্যাসাইনমেন্ট, কুইজ অ্যাসাইনমেন্ট, কোশ্চেন, বিভিন্ন প্রকার। আমি এখানে কুইজ অ্যাসাইনমেন্ট নিলাম, সিলেক্ট করব। কুইজ অ্যাসাইনমেন্ট সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে কিছু অপশন আসছে, এটা আমাদের দরকার নেই, এটা বন্ধ করে দিলাম। কুইজ অ্যাসাইনমেন্ট আসলেই এখানে আমরা যে একটা পরীক্ষা নিতে চাচ্ছি, এটা হচ্ছে অ্যাড অর ক্রিয়েট ম্যাটেরিয়ালস। তো এই অপশনটা আমরা আপাতত নিচ্ছি না, ক্রস করে দিলাম। তো প্রথমে আমাকে টাইটেল দিতে হবে। তো এখানে আমি যে পরীক্ষাটা আয়োজন করতে চাচ্ছি সেটার একটা টাইটেল দিয়ে রাখি, পরবর্তীতে সহজে আমরা এটা যাতে খুঁজে পাই। এই ক্লাস 8-এর বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা হবে, তো এটার আমরা নাম দিলাম ICT। টাইটেল নাম দিলাম, ইনস্ট্রাকশন আমরা কিছু লিখলাম না। ঠিক নিচে দেখেন ব্ল্যাঙ্ক কুইজ, এই অপশনে আমরা ক্লিক করব। এটার মাধ্যমে আমরা আমাদের প্রশ্নগুলি তৈরি করব। তো ব্ল্যাঙ্ক কুইজে ক্লিক করলাম, তাহলে আমাদের সামনে ব্ল্যাঙ্ক কুইজ অপশনটা চলে আসলো। এখানেও যে চাচ্ছে তাড়াতাড়ি কাজটা করার জন্য কিছু সাহায্য, আমরা সেটা নিলাম না। তো ব্ল্যাঙ্ক কুইজ এইখানে আমরা লিখলাম হাফ ইয়ারলি এক্সামিনেশন 2020। তারপরে এখানে লিখে দিলাম কোন সাবজেক্টের আমরা পরীক্ষা নেব, সাবজেক্ট ICT। তারপরে টাইম, সময় কত টাইম বরাদ্দ। তো MCQর জন্য আমরা 25 মার্কস থাকে, যেহেতু এখানে শুধু সে ক্লিক করে যাবে, সময় খুব কম লাগবে, এর জন্য 20 মিনিট সময় দিলাম। 20 মিনিট সময় দিলাম। টাইমের পরে মার্কস, ফুল মার্কস 25, এই তথ্যটা দিলাম। এরপরে আমার যেটা হবে, কে পরীক্ষা দিচ্ছে, শিক্ষার্থীর তথ্য সংযুক্ত করতে হবে। এর জন্য আমি এই যে এখানে যে আনটাইটেল কোশ্চেন, এইখানে আমি দিব শিক্ষার্থীর কি নেম, শিক্ষার্থীর নাম কি। আর যদি বিভিন্ন ক্লাসের হয়, এটা আমি তো ক্লাস 8-এর জন্য করেছি, যদি বিভিন্ন ক্লাসের জন্য হয় তখন এখানে ক্লাস লিখবে, কারণ আসলে একটা প্রশ্ন তো ওই ক্লাসের জন্য নির্দিষ্ট থাকবে, ওই ক্লাসের জন্য আপনার রেজাল্ট শিট তৈরি হয়ে যাবে অটোমেটিক। এর জন্য আমি এখানে আর ক্লাসের নাম দিলাম না, সরাসরি দিলাম শিক্ষার্থীর নেম। অথবা আগে আমরা দিতে পারি সেকশন, সে কোন শাখায়। তো আমাদের শাখাগুলি সাধারণত কীরকম হয়, আমরা শাখা সে সিলেক্ট করে দিবে, এর জন্য দিয়ে দিলাম মাল্টিপল চয়েস। তো সে কোন শাখায়, সেই শাখার নাম দিয়ে দিব। আমাদের সাধারণত শাখাগুলি ABCD এই আকারে হয়, এর জন্য এইভাবে দিলাম। নিচে যদি আরও শাখা থাকে সেটা, অথবা যদি শাখার নির্দিষ্ট নাম থাকে সেই নামগুলি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এইখানে একটা অপশন আছে অ্যান্সার কি। যখন শিক্ষার্থী তথ্য দিচ্ছে, এখানে অ্যান্সার কি আমরা নির্দিষ্ট জানি না কে কোন শাখায়, অ্যান্সার কি অপশনটা আমরা হাত দিব না। আমরা ডাইন সাইডে আছে রিকোয়ার্ড, যে শিক্ষার্থী তার সেকশন অবশ্যই উল্লেখ করবে। আর এখানে আমরা কিন্তু ক্লাস লিখলাম না এই কারণে, কারণ এটা ক্লাস 8-এর পরীক্ষা হচ্ছে, আমরা সেটা জানি। তো এখানে আমরা হাফ ইয়ারলি এক্সাম, এইটার উপরে আমরা লিখে দিতে পারি আর একটা ক্লাস 8, যাতে শিক্ষার্থী সহজে বুঝতে পারে প্রশ্নটা পেয়ে যে এটা তার ক্লাসই। ওকে, এবার সে কোন শাখায় সেটা বলবে। এরপরে যেটা আসলো, যে শাখার পরে তার রোল কত সেটা। তো এখানে আমরা রোল রোল লিখে দিলাম। এবং রোলের ক্ষেত্রে আমরা এখানে নিচে অটোমেটিক কিছু তথ্য চলে আসছে, নাম্বার, ইজ নাম্বার, এখানে ক্লিক করে বলে দিলাম হোল নাম্বার, যে এটা পূর্ণ সংখ্যা হবে, কোনো দশমিক সংখ্যা নিবে না। শিক্ষার্থী তার রোলটা লিখে দিবে। আর এখানে শর্ট অ্যান্সার দিলে এখানে শর্ট অ্যান্সার লেখার স্কোপ সেভাবে, এবং তার কি রোল নাম্বারটা অবশ্যই দিতে হবে, এর জন্য রিকোয়ার্ড অ্যাক্টিভ করে দিল। সেকশন দিল, রোল দিল, তারপরে তার নাম। 3টা অপশন আমাদের এখনো হয়নি, এর জন্য তৃতীয় অপশন যোগ করার জন্য আমাদের কি করতে হবে, যে অ্যাড কোশ্চেন, এই অপশনে ক্লিক করতে হবে। এখানে আমরা দিলাম নেম, শিক্ষার্থী তার নাম লিখবে,
শর্ট অ্যান্সার অবশ্যই এখানে সেটা শর্ট অ্যান্সারটা তার নামটা লিখে দিবে। এবার রিকোয়ার্ড, তাহলে এই তিনটা অপশন দেওয়ার পরে সে প্রশ্ন পাবে। এই তিনটা অপশনে অ্যান্সার না দেওয়া পর্যন্ত সে প্রশ্ন পাবে না। এর জন্য আমাকে কি করতে হবে, এইখানে একটা সেকশন যুক্ত করতে হবে, একটা গ্রুপ তৈরি করতে হবে। এইখানকার ভাষায় বলা হয় সেকশন। এই যে সাথে যে বারটা আমরা দেখতে পাচ্ছি এর নিচের অপশনে আসছে দেখেন অ্যাড সেকশন। এই অ্যাড সেকশনে ক্লিক করলে এটা একটা ভাগ হয়ে গেল। আমরা একটা সেকশন যুক্ত করলাম। এইখানটা এই তথ্যগুলি পূরণ করার পর এই সেকশন যুক্ত করার কারণে সে একটা অপশন পাবে নেক্সট। পরে নেক্সটে ক্লিক করলে সে প্রশ্নগুলি পাবে। তো এখানে আমরা লিখে দিতে পারি বহু নির্বাচনী প্রশ্ন, এই কথাটা সে পাবে, তার নিচে প্রশ্নগুলি আসবে। এবার আমি কোশ্চেন অ্যাড করার জন্য অ্যাড কোশ্চেনে ক্লিক করব। তো প্রথম কোশ্চেনটা আমি দিলাম। এখানে আমি নাম্বার দিয়েও শুরু করতে পারি, আবার নাম্বার নাও দিতে পারি। তো আমি অষ্টম শ্রেণীর আইসিটি বিষয়ে চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন করতে চাচ্ছি। তো প্রথম শীট প্রোগ্রাম কোনটি, এটা আমার প্রশ্ন। আমরা করে নিতে পারি প্রশ্নগুলি আগে এমএস ওয়ার্ডে কোথাও টাইপ করে নিতে পারি। এখন এটা এখান থেকে আমরা এই প্রশ্নটার উত্তর কেমন হবে, মাল্টিপল চয়েস। বিভিন্ন পদ্ধতি এখানে দেওয়া আছে, এখান থেকে আমি বলে দিলাম মাল্টিপল চয়েস। তো এখানে তাহলে ক নাম্বার অ্যান্সার, এখানে আমি লিখলাম এমএস এক্সেল। পরটি লিখলাম ওপেন অফিস। পরটি লিখলাম ইজি ক্যালক। ব্যক্তিকে 4টা উত্তর থাকে, তার ভিতরে 3টা উত্তর ভুল থাকে, 1টি উত্তর সঠিক থাকে। তারপরে লিখলাম স্প্রেড, 4টা দিলাম। এর ভিতর সঠিক উত্তর কোনটা সেটা আমাদেরকে বলে দিতে হবে, তাহলে কম্পিউটার বা সফটওয়্যারের মাধ্যমে আমাদের রেজাল্ট শিট তৈরি করে দিবে। আমরা সঠিক উত্তরটা বলে দিব। অ্যান্সার কি, সঠিক উত্তর হচ্ছে ভিসি ক্যালক। এবং এই উত্তরটা পারলে পরীক্ষার্থী কত নাম্বার পাবে, পরীক্ষার্থী 1 পয়েন্ট পাবে, 1 নাম্বার পাবে, সেটাও এখানে বলে দিব। তারপরে ডান। তাহলে আমাদের একটা প্রশ্ন সেট হয়ে গেল। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নটা সেট করব, অ্যাড কোশ্চেনে ক্লিক করব। এবার 2 নাম্বার প্রশ্ন দিব। 2 নাম্বার প্রশ্নে আমি একটা চিত্র সেট করব। সেই চিত্রে আমি আগে তাহলে চিত্রটা নিয়ে আসি, তাহলে চিত্র থেকে প্রশ্ন করব। আমরা এই যে ডাইন পাশে যেখানে কোশ্চেন দিয়েছিলাম তার ডাইন পাশে আমরা দেখতে পাচ্ছি একটা আইকন। এইখান থেকে এই আইকনে ক্লিক করলে আমার কাছে অপশন দিবে ছবিটা আনার। আমি এখান থেকে ব্রাউজ করব। ব্রাউজ করলেই আমার ছবিটা কম্পিউটারের যেখানে রাখা আছে সেখান থেকে আমি ছবিটা সিলেক্ট করে নিয়ে আসব। আমি পূর্বেই কোশ্চেনটা এখানে ছবিটা এখানে তৈরি করে রেখেছি এই প্রশ্নের জন্য। তো আমার ছবিটা চলে আসছে। এটাও কিন্তু একটা মাল্টিপল চয়েস কোশ্চেন, এই জন্য এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন সিলেক্ট করে রেখেছি। তো এখানে আমি লিখব চিত্রের এক্স চিহ্নিত ঘরের ঠিকানা কি, অর্থাৎ এই যে ঘরটার লাল বর্ডারে এক্স চিহ্নিত করা আছে এই ঘরটার ঠিকানাটি জানতে চাওয়া হয়েছে। এবার অবজেক্টিভে অ্যান্সার লিখব আমরা। ক লিখলাম B3, ক্ষয়ে লিখলাম D2। তারপরে গ আমাদেরকে 4টা উত্তর তৈরি করতে হবে। গয়ে লিখলাম হচ্ছে
এখানে উত্তরটা ইংলিশ, বাংলা নাম্বারটা বাংলায় আর উত্তরটা ইংলিশে দিতে হচ্ছে, এখানে একটু সময় লেগে যাচ্ছে। A1 এরপরে ঘয়ে লিখলাম F2। এবার আমি সঠিক উত্তর কোনটা সেটা বলে দিব, অ্যান্সার দিতে ক্লিক করব। সঠিক উত্তর হচ্ছে F2 ঘ নাম্বারটা, এবং এটা পারলে সে কত নাম্বার পাবে? 1 নাম্বার পাবে। এরপরে ডান। এভাবে আমরা প্রশ্নগুলি সেট করব, একের পর এক প্রশ্ন সেট করব। তারপরে আমাদেরকে কি করতে হবে? প্রশ্নটা সেট করার পর আমরা একটু দেখে নিতে পারি আমাদের প্রশ্নগুলি পরীক্ষার্থী কি রূপে পাবে। এর জন্য আমরা এই যে উপরে যে বারটা আসছে সেই বারের মধ্যে আমরা এখানে রিভিউ অপশনে ক্লিক করলাম। এখন পরীক্ষার্থী যেভাবে প্রশ্নটা পাবে সেটা, যে হাফ ইয়ারলি এক্সামিনেশন 2020, ক্লাস 8, সাবজেক্ট আইসিটি, টাইম 20 মিনিট, ফুল মার্কস 25। এরপরে শিক্ষার্থী কোন শাখার, প্রথমে তার শাখা সিলেক্ট করবে, তারপরে তার নাম লিখবে, তারপরে রোল লিখবে, তারপরে রোল হচ্ছে ধরলাম তার রোল 3, তারপরে সে তার নাম লিখবে, নেম, এরপরে সে তার নাম লিখবে, তারপরে সে নেক্সট। এই যে তার পরীক্ষার সময় কিন্তু শুরু হয়ে গেছে, তারপরে সে নেক্সট করবে, নেক্সট করলেই প্রশ্ন পাবে, তারপরে সে উত্তর দিতে শুরু করবে। প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম কোনটা, ফিজিক্যাল সে দিল। এরপরে আসলো যে 2 নম্বরে এক চিহ্নিত ঘরের ঠিকানা কি, সে F2 সিলেক্ট করবে। এরকম 25টা উত্তর দেওয়ার পরে সে কি করবে? সে সাবমিট ক্লিক করবে। এইখানে যে পদ্ধতিতে দেখানো হচ্ছে প্রশ্নগুলি কিন্তু বাকি, সে যদি আবার উপরের দিকে যায় প্রশ্নগুলি দেখতে পাবে। তো এরপরে সে সাবমিটে ক্লিক করবে। অবশ্যই সাবমিটে ক্লিক করতে হবে, সাবমিটে ক্লিক না করলে কিন্তু হবে না। সাবমিটে ক্লিক করলে তার উত্তরপত্রটা সাবমিট হয়ে যাবে এবং সে ভিউ স্কোর দেখতে পারবে। এক্ষেত্রে একটু সাবমিট অ্যানাদার রেসপন্স, সে আবার যদি এখানে ক্লিক করে আবার সে প্রশ্ন পাবে। আমরা ভিউ স্কোরে স্কোরটা দেখে আসি। এই যে এখানে দেখাচ্ছে 2-এ 2 পেয়েছে, যেহেতু 2টা প্রশ্ন সেট করেছি, 2টারই আমরা সঠিক উত্তর দিয়েছি, সেটা দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা এটা যেরকম একটা অপশন আমরা ছিল যে ভিউ স্কোরের নিচে আছে সাবমিট অ্যানাদার রেসপন্স, এখানে সে ক্লিক করলে সে আবার পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে কিন্তু যতবার খুশি পরীক্ষা দিতে পারবে। তাহলে এই পরীক্ষা সে যতবার খুশি দিল সেটা বন্ধ করা যায়, কিন্তু ছোট ক্লাসের জন্য ইমেল অ্যাড্রেস দিয়ে ঢুকতে হবে প্রত্যেক শিক্ষার্থী, সেটা বাইন্ডিংস করে দেওয়া যায়। সেটা কিভাবে করে সেটাও আমরা এক্ষুনি দেখাবো। তো সেক্ষেত্রে আমরা আবার আমাদের সেই প্রশ্ন যেখানে করছিলাম সেখানে, এবং আমরা একবার পরীক্ষা দিয়েছি, এখানে চলে আসছে রেসপন্স। এইখান থেকে কিন্তু আমরা এই রেসপন্সে ক্লিক করলে আমরা যে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তার যাবতীয় তথ্য পেয়ে যাব। কোথা থেকে পাবো? খেয়াল করুন, এই যে ডান পাশে আছে গেট স্প্রেডশিট, এখানে ক্লিক করলে আমরা তার পরীক্ষার রেজাল্টটা এইটার মাধ্যমে আমরা পেয়ে যাব। এই অপশনটা কিন্তু আমরা আগে সিলেক্ট করি নাই, যে কারণে এখন এইভাবে দেখাচ্ছে। আমরা যখন পরীক্ষা নেওয়ার আগে এই মুহূর্তে আমি বলে দিচ্ছি, এটা ইয়ে করবো, গেট নিউ স্প্রেডশিট, এর একটা আমি নাম দিয়ে দিলাম যে আইসিটি। তো এই আইসিটি নামে একটা রেসপন্স শিট তৈরি হয়ে গেল, এবং যে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তার যাবতীয় তথ্য এবং প্রতিটা প্রশ্নের উত্তর কি দিয়েছে সেটাও এখানে চলে আসবে। তাহলে আমরা কি দেখলাম এই মুহূর্তে, যে কিভাবে আমরা ছিলাম কোশ্চেন থেকে রেসপন্সে ক্লিক করেছি। রেসপন্সে একজন যেহেতু পরীক্ষা দিয়েছে এর জন্য 1 রেসপন্স দেখাচ্ছে, এবং ডান পাশে যে আমরা ছবিটা দেখছি ভিউ রেসপন্স ইন শিট, সেটার জন্য এখানে প্রথমবার ক্লিক করলাম যখন, এবং আমার কাছে শিটটার একটা নাম ছিল, চাইলেও আমরা নামটা দিয়ে দিয়েছি। এখন আমি যেটা করছি, একজন যে পরীক্ষা দিয়েছে ইন্ডিভিজুয়াল তথ্য, তার তথ্যটা এখানে আসছে, সে কে পরীক্ষা দিয়েছে তার তথ্য, এবং তার পরীক্ষায় সে কত পেয়েছে বিস্তারিত আসছে। তো এটা একটা রাত পরীক্ষা দিয়েছিলাম, আমরা প্রশ্ন সেট
করার পর টিচার নিজে একটা পরীক্ষা দিয়ে দেখলো যে ঠিক মতো কাজ করছে কিনা, তারপরে এটা আমি ডিলিট করে দিলাম, এইটা ডিলিট করে দিলাম। এখন কিন্তু রেসপন্স 0 হয়ে গেল। আমরা আমাদের কোশ্চেন ফেরত আসি, একইভাবে কিন্তু আমরা আরো কোশ্চেন সেট করতে পারবো। আমরা কিন্তু আমাদের কোশ্চেনে আবার ফেরত আসছি, যেখানে আমরা কোশ্চেন তৈরি করছি। তো এখানে আর একটা বিষয় যে এই পরীক্ষার আরেকটু সেটিং করা যায়, দেখা যায় কোথা থেকে আমরা কিছু সেটিং করতে পারি। এইখানে আসা যায়, এখানে কালেক্ট ইমেল অ্যাড্রেস। এই যে কালেক্ট ইমেল অ্যাড্রেস যদি আমি টিক দিয়ে দিই, অবশ্যই শিক্ষার্থীর ইমেল অ্যাড্রেস থাকতে হবে। ইমেল অ্যাড্রেস ছাড়া পরীক্ষা দিতে পারবে না। এবং রিকোয়ার সাইন ইন লিমিট 1 রেসপন্স, এটা সিলেক্ট করে দিলে এই যে ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করবে, সেই ইমেল অ্যাড্রেস দিয়ে সে একবারই পরীক্ষা দিতে পারবে। এইখান থেকে কিন্তু আমরা যদি বলে দিই যে তোমাদের সবার ইমেল অ্যাড্রেস থাকতে হবে, এবং সে যখন লিঙ্কে ক্লিক করবে তখনই সে তার কাছে ইমেল অ্যাড্রেস যাবে, সেই ইমেল অ্যাড্রেস দিবে এবং সে পরীক্ষা সম্পন্ন করার পর দ্বিতীয়বার ওই ইমেল অ্যাড্রেস দিয়ে আর পরীক্ষা দিতে পারবে না। তো ছোট ছোট বাচ্চাদের ইমেল অ্যাড্রেস অপারেট করা অনেক সমস্যা হতে পারে, এই জন্য প্রথম প্রাথমিক অবস্থায় এটা অ্যাক্টিভ না রাখাই আমি মনে করি। তারপরে রেসপন্স ক্যান এডিট আপনার, এটা দরকার নাই, এগুলি আমরা প্রাথমিক অবস্থায় কোনো কিছুই পরিবর্তন করলাম না। তারপরে আসি যে 3 ডটে ক্লিক করলে আমরা এখানে কিছু পাই কিনা। এখানে আমাদের যে অপশনগুলি আছে সেখানে আমাদের ছোট্ট একটা কাজ আছে, সেই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি আমরা খেয়াল করি যে এখানে কোনো টাইমের বাইন্ডিংস নাই, সেটা যদি আমরা সেট করে দিতে চাই তাহলে কিভাবে আমরা সেট করব? এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই 3 ডটে ক্লিক করতে হবে এবং নিচে অ্যাডস এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা অ্যাডস আনতে পারবো। এখানে বিভিন্ন ধরনের অ্যাডস দেখাচ্ছে। এদের টাইম লিমিটেশনের জন্য আমাদের যেটা দরকার সেটা আমরা আনবো। এই যে ফর্ম লিমিটার, এই ফর্ম লিমিটার, এইটা যদি এখানে নামটা না দেখে, এখানে আমরা ফর্ম লিমিটার লিখে আমরা সার্চ দিলাম, তো এখানে আমরা ফর্ম লিমিটার দেখতে পাচ্ছি। তো এবার আমরা এই ফর্ম লিমিটারের উপরে ক্লিক করলাম, তারপরে ইনস্টল অপশনে ক্লিক করলাম। ফর্ম লিমিটার পেয়ে গেলাম, এখান থেকে আমরা ইনস্টল অপশন, তারপরে কন্টিনিউতে ক্লিক করলাম। এই ফর্ম লিমিটারটা আমাদের এই কোশ্চেনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এখানে বলেছে, আমরা দেখি, আমরা এই অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকেছি, অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম, কারণ ওই ফর্ম লিমিটার অ্যাডভান্সটা আমাদের এখানে যুক্ত হয়ে, আমরা অ্যালাউ দিয়ে দিলাম। এরপরে ওকে, লাস্টে ডান দিয়ে দিলাম। এবার কিন্তু আমরা ফর্ম লিমিটার অপশনটা পেয়ে গিয়েছি। এইটা আমি এখান থেকে বন্ধ করে দিলাম। তারপরে এই যে ফর্ম লিমিটার ইনস্টলের যে অপশনটা ছিল সেই উইন্ডোটাও বন্ধ করে দিলাম। আমরা আমাদের কোশ্চেনে ফিরে আসছি, আমরা আমাদের প্রশ্নপত্রে ফিরে আসছি। এখানে আমরা কোন একটা অপশন পেয়েছি নতুন, এই অপশনটা আমাদের সাথে যুক্ত হয়েছে, অ্যাডঅনস। এই অ্যাডঅনসটা কি যুক্ত হয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো ফর্ম লিমিটার। এই ফর্ম লিমিটারে আমি ক্লিক করলেই সেট লিমিট, এই সেট লিমিট অপশনে ক্লিক করলে আমার কাছে ফর্ম লিমিটার চালু হয়ে যাবে। এখানে আমি সিলেক্ট টাইম লিমিট টাইপে দিয়ে ডেট অ্যান্ড টাইম, আমি যেই দিন পরীক্ষা নিব সেই দিন যতক্ষণ আমি পরীক্ষাটা নিব, সেই যেদিন আমি পরীক্ষাটা, আমি ধরলাম যে আজকে আমি পরীক্ষাটা নিব, তাহলে আজকে 13 তারিখ, এখান থেকে 13 তারিখ সিলেক্ট করলাম। টাইম আমি ধরলাম যে আমি 3টার সময় পরীক্ষাটা নিব, তাহলে 3টা, এখন পরীক্ষাটা কত মিনিট দিয়েছি আমি, 25 মাসে 20 মিনিট, এখানে 20 সিলেক্ট করে দিলাম, তাহলে 3:20 PM হয়ে গেল বা সেট। এবার দেখা যাবে 3:20 মিনিটের পরে এইটা দিয়ে আর কেউ পরীক্ষা দিতে পারবে না। তো এই হয়ে গেল আমাদের ফর্ম লিমিটের টাইম সেট করা। এবার সেভ অ্যান্ড অ্যানাবল, এইটাকে আমি যখন ক্লিক করে দিলাম আমাদের এই প্রশ্নের সাথে এই টাইমটা সেট হয়ে গেল 13 তারিখ 3:20 পরে
কেউ আর এই ফর্মে পরীক্ষা দিতে পারবে না। তো এখন আমি পরীক্ষা যখন শুরু করবো, আমার কাজ থাকবে, আমার কাজ একটাই, এখন আমি এই যে সেন্ড অপশনে ক্লিক করব। এই সেন্ড অপশনে ক্লিক করার পর যে উইন্ডোটা আসবে, এখান থেকে আমি এই লিঙ্ক অপশনে ক্লিক করব। লিঙ্ক অপশনে ক্লিক করার পরে এই ফর্মে কুইজের একটা লিঙ্ক চলে আসছে। সেই লিঙ্কটার থেকে নিচে আসছে শর্টেন ইউআরএল, এখানে আমি ক্লিক করব, তাহলে এটা শর্ট আকারে দেখাবে। এবার এটাকে আমি কপি করব। এখানে কপি আসছে ডান সাইডে, কপিতে ক্লিক করব অথবা Ctrl+C ক্লিক করব। এই আমাদের এই লিঙ্কের কাজ শেষ। এবার আমি শিক্ষার্থীদের কি করব, ফেসবুকের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, যেভাবে হোক এই লিঙ্কটা শিক্ষার্থীদের কাছে আমাকে পৌঁছাইতে হবে। সেক্ষেত্রে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে ফেসবুক গ্রুপ তৈরি করে নিয়েছি। আমরা সেই গ্রুপে এই লিঙ্কটা দিয়ে দিই, শিক্ষার্থী সেই গ্রুপে যে পরীক্ষা দেয়। আমি আপনাদের দেখানোর জন্য মানে এখানে ফেসবুকে আমি ঢুকলাম, ফেসবুকে ঢুকছে। তো এই পরীক্ষার লিঙ্কটা আমি কপি করে নিয়েছি। যখন আমাদের গ্রুপে আমাদের ক্লাস শুরু হয়, ধরেন যেই টাইমে আমার ক্লাসটা শুরু হবে, এটা যিনি পরীক্ষা নেবেন, আমি যখন পরীক্ষা নিচ্ছি আমার স্কুলের গ্রুপে ঢুকে অথবা জুমের চ্যাটে, আমরা জুমের মাধ্যমে ক্লাস নিতে থাকি, জুমের চ্যাটে অথবা আমাদের যে স্কুলের যে ফেসবুক গ্রুপটা আছে, সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয় ফেসবুক গ্রুপ, সেখানে এই চ্যাট পোস্ট অপশনে আমি এই লিঙ্কটা পোস্ট করে দিই। যখনই পোস্ট করে দিব তখনই শিক্ষার্থীর কাছে এই লিঙ্কটা চলে যাবে। ঠিক এইটা আমি 3টা থেকে 20 মিনিটে, আমার 3টা 20-এ পরীক্ষা শেষ হয়ে যাবে, ঠিক 3টার সময় পোস্ট করে দিব এবং শিক্ষার্থীদের কাছে আগে এই সংক্রান্ত নোটিশ দেওয়া থাকবে। 3টার সময় তোমরা এখানে লিঙ্ক পাবে, 3টার সময় পোস্ট করে দিলেই শিক্ষার্থী লিঙ্কটা পেয়ে যাবে এবং সে পাওয়ার সাথে সাথেই দেখেন কি হবে, এই লিঙ্কে সে ক্লিক করবে। এবার আমি শিক্ষার্থী হিসাবে ধরেন ঢুকেছি, এই গ্রুপে গিয়েছি, লিঙ্ক পেয়ে গেছি, লিঙ্কে ক্লিক করলাম। এবার আমার সামনে প্রশ্নটা চলে আসবে, আমার কাছে প্রথমে তথ্যগুলি যাবে। তো তথ্যগুলি কি চাচ্ছে সে, দেখেন হাফ ইয়ারলি এক্সামিনেশন 2020। এবার আমি তথ্যগুলি দিচ্ছি, আমি কোন সেকশনে, আমি ধরেন ডি সেকশনে, আমার রোল ধরেন 10, তারপরে আমার নেম ধরেন জালালউদ্দিন। এবার আমি নেক্সট ক্লিক করব। ক্লিক করলে আমার কাছে প্রশ্নগুলি আসবে, আমি প্রশ্নগুলি পড়ব এবং উত্তর দিব। এই ফিজিক্যাল উত্তর দিলাম, প্রথম প্রশ্নটা প্রথম স্পেসিফিক প্রোগ্রাম করবে, এরপরে দ্বিতীয় প্রশ্নটা চিত্রে এক চিহ্নিত ঘরের ঠিকানা কি। তো এটা আমি একটা উত্তর দিলাম, ভুল দিলাম কি সঠিক দিলাম সেটা যিনি প্রশ্ন করেছেন তিনি সঠিক উত্তর বলে দিয়েছেন সেখানে। এবার আমি অবশ্যই সাবমিট করব। এটা আমার যেহেতু 20 মিনিটের পরীক্ষা, ওই সময়ের মধ্যে সাবমিট করতে হবে। যখন আমি সাবমিট করব তখন আমার সামনে এইটা চলে আসবে, ভিউ স্কোর। তখন আমি ভিউ স্কোরে ক্লিক করলেই আমি কত পেয়েছি, আমি এখানে যেহেতু 2টা প্রশ্ন এসেছে, 2টার ভিতরে 1 পেয়েছি, তার মানে একটা আমার হয়েছে আর একটা হয়নি। এখানে আমার তথ্যগুলি দেখাচ্ছে এবং দেখাচ্ছে এইটা আমার হয়েছে আর 2 নাম্বারটা আমার হয়নি। আমি যে উত্তর দিয়েছি সেটা ভুল হয়েছে এবং সেই উত্তরটা যে ভুল সেটাও দেখাচ্ছে এবং সঠিক উত্তরটাও এখানে দেখিয়ে দিচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো আমি আমার প্রশ্নে আবার ফিরে যাইতে গেলে কি করতে হবে, আমাকে সেই আবার ক্লাসরুমে ঢুকতে হবে। সেখান থেকে আমি যে ব্ল্যাঙ্ক কুইজ যে আছে এটার মধ্যে ক্লিক করলে এটাই আসলে আমার প্রশ্ন, এখানে আমি করতে পারি। তো এই যে ব্ল্যাঙ্ক কুইজ কথাটা, এটা এখানে কিন্তু আমি যে এই জায়গায় ক্লিক করলে এইটার নাম আমি চেঞ্জ করতে পারি। ব্ল্যাঙ্ক কুইজ শব্দটার জায়গায় আমি লিখে দিলাম, এটা একটা ফোল্ডার তৈরি হয়, 8-IC এই নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন আমি পরীক্ষার টিচার হিসাবে ঢুকেছি, আমি পরীক্ষা নিয়েছি, তখন আমি এটাকে কি করব, আমি এখানে রেসপন্সে ক্লিক করব। রেসপন্সে ক্লিক করলে একজন পরীক্ষা দিয়েছে তার বিস্তারিত দেখতে পাবো, যতদিন পরীক্ষা দিয়েছে সবার বিস্তারিত দেখতে পারবো। তারপরে আমি এই স্প্রেডশিটের এখানে ক্লিক করলে তার
কে কোন প্রশ্নের কি উত্তর দিয়েছে সেটাও আমি দেখতে পারবো এবং স্প্রেডশিট দেখতে পারবো। প্রয়োজনে এখান থেকে কপি করে এক্সেল শিটে নিয়ে সেখানে আমরা এটাকে প্রয়োজনে এডিট করে ফল আকারে প্রকাশ করতে পারবো। এটা আমি বন্ধ করে দিলাম। তারপরে পরিশেষে আমরা এখান থেকে বের হয়ে যাব। আমি সবাইকে বলতে চাচ্ছি, আমি যে প্রশ্নটা তৈরি করলাম, দেখেন আমি এটা কিন্তু আবার প্রথমে চলে আসছি। অনেকের মনে হতে পারে যে আমি প্রথমে কিভাবে আসলাম, আমি বাকি ট্যাবসগুলি বন্ধ করে দিয়েছি, প্রথম ট্যাবে চলে আসছি। আপনি যদি বলেন এখানে আবার আপনি প্রবেশ করবেন কিভাবে, সেটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি এইটা এখান থেকে লগ আউট হলাম, এই সাইন আউট হয়ে গেলাম। আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি। আমরা প্রথমে গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার চালু করলাম, সেখানে লিখব classroom.google.com। লেখার পরে সে আমার কাছে কি যাবে, আমার কাছে আমার একটা ইমেল আইডি যাবে, সেটা আমি এখানে দিয়ে দিব। তারপরে পাসওয়ার্ডকে আমি এখানে ঢুকবো, পাসওয়ার্ড দিলাম, এখানে ঢুকবো। আমি আমার ক্লাসরুমে ঢুকে গেছি, দেখেন গুগল ক্লাসরুমে, এবং সেখানে ক্লাস 8 নামে আমি একটা ক্লাস তৈরি করেছিলাম, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এবার ক্লাস 8 যদি আমি ক্লিক করি, তাহলে আমি ক্লাস 8 অপশনটা দেখতে পারবো। সেখান থেকে আমি ক্লাস ওয়ার্কে যাব। ক্লাস ওয়ার্কে গেলে দেখেন আমি আইসিটি নামে যে কুইজ তৈরি করেছিলাম সেটা দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলেই আমি আমার হাফ ইয়ারলি এক্সামের যে প্রশ্নটা সেটা করেছিলাম, সেটাকে ক্লিক করলে সেই প্রশ্নটা ওপেন হয়ে যাবে এবং সেটা দেখতে পাবো। এখন আমি পূর্বের ন্যায় এখানে পরীক্ষার অপশনটা চলে আসছে। আমি ডাইন কোণে একটা সার্কেল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই এডিট, তাহলে ফর্মসটাকে আমি এডিট করতে পারবো। এটি আমাদের গুগল ফর্ম, এটাকে আমি আবার এডিট করতে পারবো, এখানে আরো প্রশ্ন সংযুক্ত করতে পারবো। আশা করি সংক্ষিপ্ত এই পরিসরে আপনারা বুঝতে পেরেছেন। প্রয়োজনে ভিডিওটি আপনারা বারবার রিভিউ করে দেখবেন, তাহলে আশা করি বুঝে যাবেন। পরবর্তীতে এটাকে আরো কিভাবে আরো স্বয়ংক্রিয়, আরো ভালোভাবে পরীক্ষাটা সম্পন্ন করা যায়, সেটা অ্যাডভান্স লেভেলে আমি দ্বিতীয় ভিডিওতে দেখাবো। এখন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।